বন্ধুগণ নমস্কার। আসলে কংগ্রেস কি চাই, সেটা কংগ্রেসই মনে হচ্ছে এখনও ঠিক করে উঠতে পারছে না। হঠাৎ করে গতকাল দেখা গেল কংগ্রেস পার্লামেন্ট থেকে বেরিয়ে কংগ্রেসের সমস্ত এমপিরা তারা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাসভবন আছে সেই বাসভবনের কাছে গিয়ে ধর্নায় বসে গেল। এটা হঠাৎ করে কেন করলো কংগ্রেস? তাদের থিঙ্ক ট্যাঙ্ক বা যারা পলিসি মেকার কেন এই সিদ্ধান্তটা নিল সেটাই বোঝা বড় এখন মুশকিল হয়েছে, তাই নয় কি? এখন দেখুন, কংগ্রেস দেখা যাচ্ছে যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে কেন যে এভাবে যে বসে পড়লো, এটাকে নিয়েই আমি এখন বিস্তৃত আলোচনা করতে চাইছি। বিষয়টা হচ্ছে যে এই যে নিট পেপার লিক নিয়ে এখন যে দিল্লিতে এক প্রস্থ নাটক হয়ে গেছে, আরও চলছেই, নিত্য নতুন ঘটনা সব আপনারা শুনে থাকবেন, হচ্ছেই, আজও হচ্ছে। তো কালকের এই ঘটনাটাকে নিয়েই আমি মূলত এই বিষয়টাকে এখানে বিশ্লেষণ করতে চাইছি। এটাকে আমি এখন এখানে আলোচনা করব। এনিওয়ে, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আপনাদের সকলকে নমস্কার জানাই। প্রথমে এই যে নিট পেপার লিক, এই যে মুদ্রাটা নিয়ে রাহুল গান্ধী আজকে প্রায় মাসখানেক আগে বিষয়টাকে উঠিয়েছিলেন, জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন যে এটা একটা বিশেষ ইস্যু হতে পারে, যেটাকে নিয়ে বর্তমান যে সরকার কেন্দ্রে আছে বিজেপি সরকার, তাকে ঘেরা যেতে পারে এবং একটা তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যেতে পারে। তিনি বেশ কয়েকটা মিটিংও করেছিলেন বিভিন্ন জায়গায়। তারপরে দেখা গেল তিনি হঠাৎ গায়েব হয়ে কোথায় গেলেন বোঝাই গেল না, প্রায় 15-20 দিনের কাছাকাছি। তারপর তিনি পার্লামেন্ট সেশন হবে এই জন্য হয়তো ফিরে এলেন। হয়তো তিনি কোথায় গেছিলেন কেউ জানতে পারেনি, হতে পারে যে ফুটবল ম্যাচ চলছে সেসব দেখতে গেছিলেন, কিন্তু সে ম্যাচের ফাইনালের আগেই তিনি এই পার্লামেন্ট সেশন হবে বুঝে হয়তো এসে গেছেন। বা দেখছেন যে দিল্লিতে একটা এই যে নিট নিয়ে যে একটা আন্দোলন, সে আন্দোলনটা ভালোই দানা বেঁধেছে। এখন এই যে তিনি হট করে শেষ মুহূর্তে যে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রীর ঘরের সামনে ধর্ণা দিতে নিট মুদ্রা নিয়ে, এবং তার দাবিটা, সেই পূর্ণ দাবিটা যে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এই দাবিটা নিয়ে গিয়ে বসে এলেন। ফলে সরকারের কাছেও কোনো উপায় ছিল না। সরকার তার পুলিশ দিয়ে তাকে তুলে নিয়ে গেল, এবং শুধু তিনি নন, তার সঙ্গে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বডরা, তিনিও সেখানে গিয়ে বসেছিলেন। দুজনকেই তুলে নিয়ে গেল। তারপর দেখা গেল কালকে ভিডিওতে যে শ্রীমতী সোনিয়া গান্ধী, তিনি নাকি থানা যাচ্ছেন, যে থানায় তাকে তুলে নিয়ে গেছিলো, বোধহয় সম্ভবত ওই যে পার্লামেন্ট থানা হবে, সেই থানাতে তিনি যাচ্ছেন, তাদেরকে বোধহয় কিছু বেল ফেল দিয়ে ছাড়িয়ে আনবেন বা এরকম কিছু একটা ব্যাপার কালকে ঘটেছে। তো বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে এটা বসার পিছনে কারণটা কি? তবে কি কংগ্রেস একদিন পরে বুঝতে পেরেছে যে যে মুদ্রাটা তারা উঠিয়েছিল সেই মুদ্রাটা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। কে ছিনিয়ে নিয়েছে? এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, আরশোলা জনতা পার্টি। তো এই যে ছিনিয়ে নিয়েছে, এবং দেখা যাচ্ছে সেই ছিনিয়ে নেওয়ার পিছনে যে যারা সবচেয়ে বেশি সক্রিয় তার মধ্যে হচ্ছে আম আদমি পার্টির নেতারা মূলত, যেমন অরবিন্দ কেজরিওয়াল, তিনিও সেখানে হাজির হয়ে গেছেন, সঞ্জয় সিং রাজ্যসভা সদস্য তিনিও যে হাজির হয়ে গেছেন, মনীষ সিসোদিয়া হাজির হয়ে গেছেন, আর আপনার অতিশী মারলানা তিনিও যে হাজির হয়ে গেছেন। এই চারজন বড় নেতাকেই মূলত এখানে আম আদমি পার্টির দেখা গেছে। তবে এরা ছোট নেতা নন, এরা বেশ বড় নেতাই। এদের তো ইদানিংকালে একটা বড় রাগ আছে, যেহেতু বিজেপি
তাদের যে সাতজন রাজ্যসভা সাংসদ তাদেরকে ভাঙিয়ে নিয়েছে, এবং এখনকার যে খবর তাতে বিজেপি রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। পার্লামেন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আছে, সেই বিলগুলো এবারে পাস হবে। তার মধ্যে সংবিধান সংশোধন বিলও আছে। এসব আমি আগেও আপনাদেরকে বলেছি, যে বিলে আপনার 2/3 মেজরিটি চাই। এই 2/3 মেজরিটি মানে সেটা সরকারের পক্ষে নিয়ে আসতে হবে, তবেই সংবিধান বিলগুলো পাস করানো যাবে। লোকসভাতে আরও সংকট আছে। লোকসভাতে প্রায় আপনার 360 জন এমপির মত চায় যে বিল উঠবে তবে সেটা পাস হবে, নাহলে পাস হবে না। এখন কংগ্রেস আগের বারেও যে বিরোধী জোট নিয়ে, ইন্ডিয়া জোট নিয়ে তারা চেষ্টা করেছিল এই বিলগুলো আটকাবার, তারা আগের বারে আটকেও দিয়েছিল। বিশেষ করে যে মহিলা আরক্ষণ বিল, সেই আরক্ষণ বিল সেটাকে আটকে দিয়েছিল, সেটা পার্লামেন্টে কিন্তু পাস হতে পারেনি। তো এই সেশনে বিজেপি মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞ আছে যে এই যে মহিলা আরক্ষণ বিল, সেই আরক্ষণ বিলটা তারা পাস করাবে। আর তার সঙ্গে যে আরও আছে যে আপনার 1 নেশন 1 ইলেকশন, সেই বিলটাও তারা পাস করাবে। এর জন্য যে সংখ্যাগরিষ্ঠ দরকার পার্লামেন্টে, সেটা তারা প্রায় জোগাড় করার পথেই। 360-62 জন জোগাড় করার পথেই। অন্যান্য দল থেকে ভাঙিয়ে নিয়ে এসছে, বা দল ত্যাগ করে তারা অন্য দলের সঙ্গে মিশে গেছে, বা কোনো দল হয়তো আগামী দিনে দেখা যাবে বিল পাস হওয়ার সময় তারা অ্যাবসেন্ট থেকে সরকারকে সাহায্য করবে যাতে বিলটা পাস হয়ে যায়, এবং বিলগুলো হয়তো সেভাবে পাসও হবে। কী হবে সেটা পরে বোঝা যাবে, কারণ এই সেশন তো এখন 1 মাস ধরে চলবে। কবে নাগাদ সরকার বিলগুলো টেবিলে রাখে এবং কীভাবে কখন ভোটাভুটি হয়, সে ভোটাভুটিতে কী সংখ্যাটা দাঁড়ায় সেটা তখনই বোঝা যাবে। তো এখন এই যে রাহুল গান্ধী হঠাৎ করে যে পৌঁছে গেলেন, প্রিয়াঙ্কা গান্ধী বড়রা পৌঁছে গেলেন, কংগ্রেস যে স্ট্যান্ডটা নিল এতদিন পরে, তার পেছনে তাদের কি যুক্তি হতে পারে? তারা কি এটা ভাবলো যে তাদের হাত থেকে এই ইস্যুটাকে বামপন্থীরা এবং আম আদমি পার্টি তারা ছিনিয়ে নিচ্ছে? যেমন যে ওখানে যে ধর্নাটা হচ্ছিল, সেই ধর্নাটা দেখা গেল বামপন্থীরা খুব আগ বাড়িয়ে কিন্তু সেখানে প্রথম থেকেই তারা কিন্তু ওখানে উপস্থিতি দর্জ করেছে। যেমন সিপিআইএমের যিনি কেন্দ্রীয় সম্পাদক, তিনি ওখানে এসেছিলেন, বৃন্দা করাত গেছিলেন। তারপর দেখা গেল আম আদমি পার্টির লোকজন যে হাজির হয়েছেন বললামই। তারপর দেখা গেল সমাজবাদী পার্টির এমপিরা যে হাজির হলেন। তো তখন কংগ্রেসের মনে হয়েছে, যদিও তারা একই জোটের মধ্যে আছে সবাই, কিন্তু কংগ্রেসের মনে হয়েছে যে আমাদের কাছ থেকে এই যে ইস্যুটা, মুদ্রাটা এনডি ব্লকের মধ্যে হলেও অন্যজনের হাতে চলে যাচ্ছে, এবং এটা তাহলে কিভাবে আমাদের পক্ষে নিয়ে আসা যায়। অর্থাৎ ন্যারেটিভটা আমাদের পক্ষে থাকার দরকার। তার আরও কারণ হচ্ছে, যেটা আগামী দিনে 8টা রাজ্যে বিধানসভা নির্বাচন আছে 2027 সালে। তার মধ্যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য আছে, সেটা হচ্ছে আপনার উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। এখন উত্তরপ্রদেশে যোগী মহারাজের, আদিত্যনাথ মহারাজের সরকারে কী হবে সেইটা একটা প্রশ্ন। সেখানে কীভাবে জোট হবে সেটা একটা প্রশ্ন। সেখানে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না, সিট ভাগাভাগিতে মত বিনিময় হয়ে ঐক্যমতে পৌঁছাবে কি না, সেটা এখন থেকে একটা সন্দেহের পর্যায়ে পৌঁছে গেছে। কংগ্রেস যে সিট দাবি করছে, সমাজবাদী পার্টি সেই দাবি মেনে নিতে রাজি নয়। যেমনভাবে সিট ভাগাভাগি, তার উপরে জয়লাভ হবে, তার উপরে আগামী দিনে মন্ত্রিসভা করতে হবে যদি কোনো কারণে উত্তরপ্রদেশে বিজেপি হেরে যায়। এইটা একটা বিষয় আছে। দ্বিতীয় বিষয়, তার মানে এখানেও যে জোট, ইন্ডি যে জোট, সেই জোটের মধ্যেও কিন্তু ঐক্য থাকলেও ঐক্য নাই। আর পাঞ্জাবের ক্ষেত্রে সেইটা আরও জটিল হয়ে গেছে, কারণ এই ইন্ডি জোট থেকে পাঞ্জাবে যেহেতু সামনে ইলেকশন আছে, সেখানে আম আদমি পার্টির সরকার আছে, সেখান থেকে কিন্তু ইন্ডি জোট থেকে তারা বেরিয়ে গেছে আম আদমি পার্টি। আর ডিএমকে তামিলনাড়ুর তারাও বেরিয়ে গেছে, যেহেতু কংগ্রেস ডিএমকে জোট হয়ে সেখানে লড়াই করেছিল ভোটে গত বিধানসভা নির্বাচনে, কিন্তু তারপরে কংগ্রেস যে টিভিকে যে দল, জোসেফ বিজয়ের দলের সঙ্গে যোগদান করে গেছে, ফলে সেখানে কিন্তু ডিএমকে এই জোট থেকে বেরিয়ে গেছে। যেহেতু কংগ্রেস, তারা বলেছে কংগ্রেস আমাদের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করেছে, আমরা এই জোটে থাকবো না। তাহলে কংগ্রেস এখন কি চায়? কংগ্রেস কি এই ইস্যুটাকে
নিজেদের পালে আনার জন্য, নতুন করে একটা ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য, যে আমরাই আসলে এটা প্রথম মুদ্রাটা তুলেছিলাম, এই নিট ইস্যু এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ইস্যু। তারপর এখান থেকে ইস্যুটাকে ওই ককরোচ জনতা পার্টি, অভিজিৎ দীপকে এবং যে পরোক্ষে আম আদমি পার্টির সঙ্গে যার দীর্ঘদিনের লিঙ্ক, তারা এই ইস্যুটাকে ছিনিয়ে নিয়েছে। এই ইস্যুটা আমরা সহজে ছিনাতে দেবো না। আগামী দিনে এই ইস্যুটা আমাদের চাই। এই ইস্যুটাকে নির্ভর করেই আমরা আগামী দিনে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব নির্বাচনে যাব, বা অন্য রাজ্যের, 8টা রাজ্যে যে ভোট হবে সেই রাজ্যে যাব। কারণ অন্য রাজ্যগুলোতে অন্য কোনো দলের খুব একটা প্রভাব নাই। ফলে সেখানে কংগ্রেসই হচ্ছে যে মূল প্রতিপক্ষ বিজেপির। তাহলে সেখানে আমাদের এই ইস্যুটা দরকার, এই ন্যারেটিভটা দরকার। ফলে আমাদের এই ইস্যুটাকে ছেড়ে দিলে চলবে না। আমরা ইস্যুটাকে প্রথমের দিকে তুলেও ইস্যু থেকে পিছিয়ে গেছি। এখন যেভাবে হোক এই ইস্যুটাকে এবং ন্যারেটিভটাকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। এটাই একটা ভাবনা মনে হচ্ছে কাজ করছে, এবং সেটাকে নিয়ে তারা এই জায়গায় এসে পৌঁছে গেছে। তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়টাতে আপনাদের কি মনে হয় যে কংগ্রেস হঠাৎ এইভাবে ঝাঁপিয়ে পড়লো কেন, এবং প্রধানমন্ত্রীর বাসভবন যে হঠাৎ বসে পড়লো কেন, যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, নাহলে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে ধর্ণা দিয়ে বসে থাকব। এর পেছনে আর কি লজিক থাকতে পারে? ন্যারেটিভটা নিজেদের পক্ষে আনাই একটা লজিক। আগামী দিনে যে বিধানসভা ভোটগুলো আছে সেখানে নিজেদের পক্ষে একটা জনমত তৈরি করা একটা লজিক। তৃতীয় হচ্ছে যাতে এই যুব সম্প্রদায়ের ভোটটাকে নিজেদের পক্ষে নিয়ে আসা যায়, সেইটা একটা কারণ অবশ্যই। কারণ একটা যুব সমাজ তো অনেক ক্ষেত্রে ভোটের নিয়ন্ত্রক হয়, বাড়ির লোকজনকে বোঝায় কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না। বাড়ির লোকজনও ঘরের ছেলে মেয়েদের কথায় অনেক ক্ষেত্রে বিশ্বাস করে কিন্তু ভোটটা দেয়, যে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দিচ্ছে। অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের কত প্রভাবিত হয় বাবা মায়েরা, তাদের যে পুরাতন ধ্যান ধারণা বা পুরাতন যে পার্টির প্রতি সমর্থন ছিল বা আছে, সেটার থেকে তারা বেরিয়ে যেয়ে ভোটটা ছেলে মেয়েদের কথায় অন্য পার্টিকেও অনেক ক্ষেত্রে দেয়। এটা বাস্তবে দেখা গেছে। তাহলে কংগ্রেসের আসলে এটাই উদ্দেশ্য, যে বাসভবন ঘেরাও করে একটা প্রথমত মিডিয়ার লাইমলাইটে আসা। সেটা তারা অলরেডি এসে গেছে, কারণ সমস্ত মিডিয়া কাল থেকে এটাকে নিয়ে খুব প্রচার চালাচ্ছে। যখন নেতা রাহুল গান্ধীকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই ছবি খুব প্রচার হয়েছে কাল থেকে। আজকেও সমস্ত পেপারে সেগুলো ছাপা হয়েছে, আমিও দেখেছি। আমি দেখলাম নেটে যে সেখানে বিদেশি পত্রপত্রিকাতেও এইটা নিয়ে খুব আলোচনা হয়েছে। বিজেপিরও এটা বোঝা উচিত যে এই সমস্ত ঘটনা আজকাল বিজেপির পক্ষে যে মিডিয়া আছে তারা হয়তো অন্যভাবে পেশ করতে চাইলেও দেশের বা বিদেশের বহু মিডিয়া বিজেপির বিপক্ষে কাজ করছে। সেটা শুধু যে বড় বড় মেন স্ট্রিম মিডিয়া তা নয়, এমনকি ইউটিউব মিডিয়াও যদি দেখেন আপনি, ইউটিউব মিডিয়া এখন দুভাগে ভাগ প্রায়। অর্থাৎ বিজেপির পক্ষে প্রচুর ইউটিউব মিডিয়া প্রচারটা করছে। সেটা যদি মানে 100%-এর 25-30% হয়, 40% হয়, 50-60% কিন্তু মিডিয়া, ইউটিউব মিডিয়া, তারা কিন্তু বিজেপি বিরোধিতাই প্রচার করছে, এবং তারা কিন্তু এখন একটা জনমত তৈরিতে মস্ত সাহায্য করছে। কারণ মানুষ রাত্রেবেলা বসে ওই একটানা খালি ফ্যাক্ট বেসড যে মেন স্ট্রিম মিডিয়ার যে খবর, তার থেকে এই খবরের অ্যানালিসিসটা একটু শোনার চেষ্টা করছে। যে এই ব্যাখ্যাটা আমিও করার চেষ্টা করছি যে কংগ্রেস কী কী বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে বসলো, এবং এর ফলটা কী হতে পারে। এটা কি কংগ্রেসের পক্ষে জনমত তৈরি করতে সাহায্য করবে? সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আগামী দিনে সেটা প্রমাণ হবে। কিন্তু আমার যে ধারণা, এরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে এরকমভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে বসে যাওয়া, এটা কংগ্রেসের পালে খুব একটা ভোট ব্যাংক অন্তত সুবিধা নিয়ে আসতে পারবে কি না, সেটা আজকের দিনে বড়ই প্রশ্ন। সেটা সম্ভবত খুব একটা কংগ্রেস ভোট ব্যাংকে তবদিল করতে পারবে না। লেট ইউ ওয়েট অ্যান্ড সি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।